ঠাকুরের বাড়িতে হুলস্থুল কাণ্ড, বড়মার নামে চুরির অপবাদ। জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। শ্রী ঠাকুর তখন ডাক্তারি পড়ছেন কলকাতায়, বিয়ে হয়ে গেছে। শ্রী বড়মা থাকেন হিমায়তপুরে শ্বশুরালয়ে। শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ, পরিবৃত সংসার। আর ঠাকুর পড়াশোনার জন্য থাকেন কলকাতায়, মাঝে মধ্যে আসেন বাড়ি। সেই রকমই একবার এসেছেন 2-3 দিনের জন্য। আসবার পথে এক জেলে বউ ঠাকুরকে ধরেছে। দাদা ঠাকুর, আমার ছেলে খুব অসুস্থ, ডাক্তার বলেছে চিকিৎসা করাতে খরচ হবে। আমার তো টাকা পয়সার অভাব, কোনো ক্রমে বেঁচে আছি। আপনি যদি টাকা পয়সা জোগাড় করে দেন তাহলে চিকিৎসা করাতে পারি। শ্রী ঠাকুরের হাতে তখন টাকা পয়সা নেই। বললেন তাকে পরের দিন সকালে দেখা করতে। রাত্রে শ্রী ঠাকুরের পাশে শ্রী বড়মা শুয়ে আছেন। শ্রী ঠাকুর আস্তে আস্তে শ্রী বড়মার কানের মাকড়ি দুটি খুলে নিলেন। শ্রী বড়মা কোনো উচ্চবাচ্য করা তো দূরে থাক, যাতে তা খুলে নিতে কোনো অসুবিধা না হয় তাই করলেন। পরের দিন যথাসময়ে জেলে বউ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতেই শ্রী ঠাকুর তাকে মাকড়ি দুটি দিলেন। বললেন, এই সোনার অলঙ্কারটি বাঁধা দিয়ে যা পাও তা দিয়ে চিকিৎসার ব্যবস্থা করো। এর পরপরই শ্রী ঠাকুর আবার কলকাতা ফিরে যান। এর কয়েকদিন পর শ্রী বড়মা যথারীতি কাজ করে চলেছেন সংসারের। মধ্যাহ্নে খাওয়ার পরিবেশন করছেন। বড়মা সর্বদা ঘোমটা দিয়ে থাকতেন। খাবার দিতে দিতে সেদিন ঘোমটাটা একটু আলগা হতেই দেখা গেল কানে দুটো সুন্দর মাকড়ি যে জলজল করত সেগুলো নেই। ব্যাস, লেগে গেল হুলস্থুল। শাশুড়ি মাতা জিজ্ঞাসা করলেন, বৌমা, তোমার মাকড়ি দুটো কোথায়? বড়মা চুপ। কি হলো, কোথায় রেখেছ, বলছো না কেন? শাশুড়ির উচ্চগ্রামের কথাবার্তা শুনে কর্তামা তাতে যোগ দিলেন। তোমার বৌমাকে তো সোজা মানুষ মনে করো না, মিটমিটে শয়তান। নিশ্চয়ই কারোর হাত দিয়ে বাপের বাড়ি পাঠিয়েছে। পাড়াপড়শির মধ্যেও কানাকানি শুরু হলো। বাড়ির বৌমা সম্পর্কে তারা আরো বিরূপ মন্তব্য করতে লাগলো। শ্রী বড়মা তখনও সব সহ্য করে নিরুত্তর রইলেন। একজন পড়শি, তিনি আবার আত্মীয়া, বড়মা বাসন ধুয়ে মেজে রাখলে তাতে খানিকটা ময়লা লাগিয়ে দিয়ে দেখাতো, দেখছো তোমার বৌমার কাণ্ড, কেমন কাজের ছিরি। কোনোদিনও বা তরকারিতে খানিকটা অতিরিক্ত লবণ মিশিয়ে খাবারটাকে অনুপযোগী করে তুলত। সেও যোগ দিল আরো 5 জনকে নিয়ে। সবকিছুতে শ্রী বড়মা নিরুত্তর। মুখ চোখের কোনো পরিবর্তনও হতো না। কাজকর্ম যেমন করার তেমনই করে যেতেন। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। জেলে বউয়ের ছেলে সুস্থ হয়ে উঠেছে। জেলে বউ এলো ঠাকুরের বাড়িতে কৃতজ্ঞতা জানাতে। মনমোহিনী দেবীকে পেয়ে বলল, আপনার ছেলে ভগবান, তার দয়ার শরীর। মা ঠাকুরন, টাকা জোগাড় করতে না পেরে আপনার ছেলের কাছে সাহায্য চেয়েছিলাম। দাদা ঠাকুরের কাছে বোধহয় টাকা ছিল না। আমায় এই মাকড়ি দুটো দিয়ে বলেছিলেন বন্ধক দিয়ে টাকা নিয়ে চিকিৎসা করাও। আমার ছেলে এখন সুস্থ, আর মাছ বিক্রি করে ইদানিং আমাদের রোজগারও হয়েছে ভালো। তাই বাঁধা ছাড়িয়ে মাকড়ি দুটো ফেরত দিতে এলাম। মনমোহিনী দেবী দেখলেন এগুলি তো বৌমার কানের মাকড়ি, যার জন্য কম অকথা কুকথা বলিনি, কম গালমন্দ করিনি। বৌমা সব সহ্য করে গেছে। পরিষ্কার হয়ে যায় সবকিছু তার কাছে। তার ছেলেই বৌমার গায়ের গয়না খুলে জেলে বউকে দিয়েছে। এছাড়া আরো নানান ঘটনার মধ্যে দিয়ে পাড়াপড়শিদের যত অপবাদ সব মিথ্যা প্রমাণিত হয়। ক্রমে বৌমা সম্পর্কে নিন্দা, বান্দা, গালমন্দ, ভৎসনা সব থেমে গেল। বৌমা সম্পর্কে সকলের উচ্চ ধারণা হল। শ্রী বড়মা হয়ে উঠলেন লক্ষ্মী স্বরূপিণী জগজ্জননী শ্রী বড়মা। শ্রী ঠাকুর লিখেছেন সত্যানুসরণে, তুমি সত্যে অবস্থান করো, অন্যায়কে সহ্য করতে চেষ্টা করো, প্রতিরোধ করো না, শীঘ্রই পরম মঙ্গলের অধিকারী হবে। শাশুড়ি বা প্রতিবেশীদের কটু কথা বা মিথ্যা অপবাদ এগুলো ছিল শ্রী বড়মার প্রতি চরম অন্যায়। কিন্তু তিনি কোনো প্রতিরোধ করেননি। তর্কের মাধ্যমে সত্য প্রতিষ্ঠা করার চেয়ে আচরণের মাধ্যমে সত্যকে বাঁচিয়ে রাখা অনেক বেশি শক্তিশালী। কেবল সহ্যই করেননি তিনি, তার মুখমণ্ডল বা দৈনন্দিন কাজেও কোনো বিকার আসতে দেননি। এরপর জেলে বউ যখন সত্য প্রকাশ করল, তখন বড়মার সম্মান আগের চেয়ে বহুগুণ বেড়ে গেল। যারা নিন্দা করেছিল তারাই চরণে মাথা নত করল। এটাই সেই পরম মঙ্গল, যেখানে একজন গৃহবধূ হয়ে উঠলেন লক্ষ্মী স্বরূপিণী।